নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। 1946-এর সময় ঠিক বলা যেতে পারে ভারতের স্বাধীন হওয়ার কিছুক্ষণ পরেও যখন হিন্দুদের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠে এসেছিল, যখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল কলকাতার বুকে হিন্দুদের, অর্থাৎ গোপাল মুখার্জির কথা বলা হচ্ছে এখানে। আজকে আমরা ঠিক দাঁড়িয়ে আছি তার যে পরিবার, সেই পরিবার পরিজনের সঙ্গেই। দাদা, ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত। আপনার নামটা? আমার নাম শান্তনু মুখার্জি। আপনি কততম প্রজন্ম গোপাল মুখার্জি? গোপাল মুখার্জি আমার দাদু হতেন, দাদু বাবার বাবা। কিছুদিন আগে একটা সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, দ্য বেঙ্গল ফাইলস। সেখানে গোপাল মুখার্জি বা গোপাল পাঠার চরিত্রটাকে তুলে ধরা হয়। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই যে সিনেমাটা হবে বা হচ্ছে, সেই ব্যাপারে আমরা কিছু জানি না বা জানতাম না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম নানান রকম ছবি, নানান রকম রিলস, এই সমস্ত পোস্ট, ছোট ছোট ক্লিপিংস, এগুলো দেখতে পাই। কিছু কিছু জায়গাতে যেখানে উনি এইভাবে বলছেন, কলকাতা শহর মে এক কসাই থা, যে মানুষটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম পরিবার থেকে উনি আসছেন, যার সক্রিয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, সেই মানুষটাকে উনি কসাই বলে সম্বোধন করছেন বা তাকে পরিচয় করাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে শুনেছি বা দেখেছি ছবি টবি, যে আমাদেরই টলিগঞ্জেরই একজন অভিনেতা, যার নাম হচ্ছে সৌরভ দাস, উনি গোপাল মুখার্জির চরিত্রটা অভিনয় করেছেন। তো হঠাৎ দেখতে পেলাম যে ছবির পাশে লেখা পাঁঠা। পাঁঠা ব্যাপারটা কি আমি বুঝলাম না আমরা। আচ্ছা, এরকম বেশ কিছু জায়গায় এই জিনিসগুলোকে উনি বিকৃত করা হয়েছে। কিন্তু কলকাতার মানুষ বলুন, বেশ কিছু জায়গায় তো গোপাল মুখার্জিকে গোপাল পাঠা নামে উনি পরিচিত কলকাতার বুকে। হ্যাঁ, এটা ঠিক কথা। ঘটনাটা হচ্ছে, আমি বলি আপনাকে, অ্যাকচুয়াল কথাটা পাঁঠা নয়, পাঠা। পয়াকার ঠয় ঠয় হসন্ত আকার, পাঠা। যেমন একটা অবাঙালিরা যেমন বলে না যে ছেলেটার বুকের পাঠা আছে, পাঠা হয়। একটা বলিষ্ঠ মানুষকে, একজন সুটান চেহারাওয়ালা একজন বলিষ্ঠ মানুষ, কমপ্লিট ম্যানকে বলে পাঠা কাজ আছে, কাম কিয়া হয়, এ হয়, এরকম একটা ব্যাপার। এই পাঠা ব্যাপারটা ওই জায়গাটা থেকেই এসেছে। তার উপর এর আরো একটুখানি ব্যাখ্যা করে দিই। মলঙ্গালেন এমনই একটি জায়গা, ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম পীঠস্থান। এইখান থেকে আত্মোন্নতি সমিতি একসময় পরিচালিত হতো। আত্মোন্নতি সমিতি, অনুশীলন সমিতি, যুগান্তর, এই দলগুলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, যারা ঘাটাঘাটি করি, তারা জানতে পারবো বা দেখতে পারবো এই দলগুলোর সাথে বিভিন্ন অঞ্চলে কলকাতা শহরের বুকে বিভিন্ন নানান আখড়া, যেমন বলছি আপনাকে পুলিন বিহারী দাসের আখড়া, বৃষ্টি ঘোষের আখড়া, এই আখড়া আমাদের এই অঞ্চলেও একটি আখড়া ছিল। সেই আখড়ায় তখনকার দিনের বিপ্লবীরা নিয়মিত কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালানো, ছোড়া চালানো, এই সমস্ত জিনিসগুলো চর্চা করতেন। এবং এই চর্চাগুলো করার উদ্দেশ্য একটাই, আগে নিজেকে ভালো করে তৈরি করো, সেই একটা বলিষ্ঠ জায়গায় নিজেকে নিয়ে চলো, তারপরে তুমি দেশের হয়ে লড়াই করবে। তো সেই জায়গায় থেকেই দাদু উঠে আসা, কুস্তি করা, লাঠি চালানো, এইসব। তো ওখানে বিভিন্ন রকম হিন্দুভাষী লোকেরাও আসতেন, কলকাতা পুলিশের সমস্ত খোঁচরেরা, যাকে বলা হচ্ছে মানে স্পেশাল পুলিশ যারা থাকতেন। তো তাদের থেকেই এই কথাটা একটা প্রচলন, পাঠা, বুকের ব্রেভ যেটাকে বলছি, মূলত পাঠা নয়, পাঠা। এবং ওনার দ্বারা প্রতিষ্ঠিত বাঙালি হিন্দুর পাঠার মাংসের দোকান এবং ওনার কারবার আর ওনার এই পাঠা ব্যাপারটা, এই দুটোকে বিকৃত করে যারা নিন্দুক, তারা এই পাঠা নামের পাশে জুড়ে দিয়েছে। আচ্ছা, মূলত তাহলে কি দেখা যাচ্ছে যে এই যে সিনেমাটাতে তাহলে আপত্তি না ওই পাট্টা লেখাটাতে, যে আপনি যেটা দাবি করছেন যে পাঠা নয় পাট্টা? আমি আগেও বলেছি বহুবার, বহু জায়গাতে, গোপাল মুখার্জিকে নিয়ে বা 46-এর দাঙ্গা নিয়ে কোনো রকম কোনো সিনেমা হোক বা সিনেমা হবে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর আগে হওয়া উচিত ছিল। প্রকৃত ইতিহাসটা জানার প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের অধিকার আছে। ইতিহাসটাকে বিকৃত করার অধিকার কিন্তু কারণ নেই।
তো যে জায়গায় আমাদের সিনেমাটাই বিরোধ নেই, আমাদের বিরোধ হচ্ছে উনি যেভাবে, যে মানুষটা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরে মানুষটাকে যেভাবে উনি যেভাবে উনি পরিচয় করাচ্ছেন বা ওনাকে যেভাবে বিকৃত করে দেখাচ্ছেন, এই দেখানো, এই পরিচয়, এই সমস্ত জায়গাগুলো ওরা যদি যখন এইরকম ভাবে বিকৃত করছেন, আমার মনে হয় না যে ওনার রিসার্চ টিম যারা ছিল তারা কিরকম ভাবে রিসার্চ করেছেন বা কিভাবে করেছেন আমার জানা নেই। আচ্ছা, যখন কোনো বায়োপিক হয় বা কোনো যদি ব্যক্তি বিশেষের উপর যদি সিনেমা তৈরি করা হয়, সেখানে তার পরিবার প্রজন্ম যদি থাকে, তাদের একটা পারমিশনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কোনোভাবে কোনো পারমিশন কি নেওয়া হয়েছিল আপনাদের তরফ থেকে? প্রথম কথা হচ্ছে এই সিনেমাটা হবে আমরা জানতাম না। আমাদের মানে আমাদের বর্তমান যে ওনারা গোপাল মুখার্জির পরিবারের যে বর্তমান প্রজন্ম, উনি মলঙ্গারণে আসারই প্রয়োজন বোধ করেনি, আমাদের উনি নোহার করে রেখেছেন। আমরা যে পরিবারের লোক, আমাদের আইডেন্টিটি সম্বন্ধে আমরা নিজেরাই একটা ডাউটফুল জায়গায় চলে এসেছি। সেটার প্রধান কারণ হচ্ছে আমাদের এই মিস্টার বিবেক অগ্নিহোত্রী। আচ্ছা, একটা বিষয় দেখা যায়, কিছুদিন আগে যেটা শোনা যাচ্ছে যে আপনাদের তরফ থেকে যে সিনেমার বিরুদ্ধে একটা পুলিশি ডায়েরি করা হয়েছে, সেই বিষয়টা যদি একটু। সিনেমার বিরুদ্ধে কোনো ডায়েরি করা হয়নি, কথাটা জানি না ভুলভাবে প্রচলিত হচ্ছে। সিনেমাটার জন্য আমাদের কোনো রকম কোনো ইয়ে নেই। সিনেমা হোক, গোপাল মুখার্জিকে নিয়েও হোক, সিনেমা দেখানো হোক, কিন্তু যখন তুমি কাউকে সম্মান দিতে পারবে না, কাউকে অসম্মান করার অধিকার কারণ নেই। ইতিহাসকে যেন বিকৃত না করা হয়, সিনেমা হোক আমরা চাই। আমাদের পরিবার থেকে যে পুলিশি পদক্ষেপ, আইনি পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে, সেটা ওনাকে এইভাবে দেখানোর জন্য। একটা রেভলিউশনারি ব্যাকগ্রাউন্ডের মানুষকে আপনি কসাই বলে সম্বোধন করছেন, আপনি দেখাচ্ছেন একটা নামের পাশে পাঁঠা লেখা। পাঁঠা লেখার মানেটা কি? এগুলো কি রকম ব্যাপার? আপনি কি এইভাবে ওনাকে সম্মান দিতে পারেন? আমার জানা নেই। আপনার কি সেই অধিকারটা আছে এইভাবে সম্মান দেওয়ার? আমার একটু কনফিউজ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো। গোপাল বাবুকে বলুন বা যদি বলুন যে সিনেমাটার পর থেকেই গোপাল বাবুকে নিয়ে কোনোভাবে রাজনৈতিক দিকভাবে খেলা হচ্ছে, কি মনে হয় আপনাদের? সেটা আমি রাজনীতি কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। উনি তো ডাইরেক্টলি আমাদেরকে বলে দিচ্ছেন আমরা কাজ করছি নাকি টিএমসির হয়ে। বিভিন্ন মাধ্যমে ওনার শেষ ইন্টারভিউতে উনি বলেছেন, তো সেটা আমরা জানতে পেরেছি। তো আমার প্রশ্ন এখানে একটাই, যে উনি রতন চেনেন, উনি নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক জায়গা থেকে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক চশমা পরে উনি আমাদেরকে দেখতে পেয়েছেন যে আমরা টিএমসি হয়ে কাজ করছি। আপনার কাছে যদি কোনো রকম কোনো তথ্য থাকে, আমরা তো বসে আছি মলঙ্গালনেতেই, ওনার পরিবার এখনো পর্যন্ত অস্তিত্ব আছে, এই জায়গায় এই ঘরেই থাকবো। আপনি আগে পিছনে ডান দিকে বাঁদিকে এসে দেখে যেতে পারেন যে আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু আছে কিনা। আমরা করি না কেউ ডাইরেক্টলি রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমরা বাম জামানাও দেখেছি, শাসক দল তৃণমূল এখনো দেখছি, সেই ক্ষেত্রে সেইভাবে কিন্তু গোপাল মুখার্জিকে তুলে ধরতে এখন অব্দি কাউকে দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে বিরোধী যে রাজনৈতিক দল এখানকার, তারা কিন্তু গোপাল মুখার্জির নাম বিভিন্ন সময়, অর্থাৎ যখনই হিন্দুদের ওপর বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে, তখনই কিন্তু গোপাল মুখার্জির নামটা সামনে তুলে ধরছেন। সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, রাজনৈতিক কচকাচনির প্রশ্নে আমরা রাজনীতি করি না, আর এই রাজনৈতিক কচকাচনির প্রশ্ন আমার মনে হয় না যে আমার উত্তর দেওয়াটা বিশেষ জরুরি আছে। আমাদের যে জায়গাটা ইন্ডিকেশন, যে আমাদের মানে ভগবান বলতে পারেন, আমাদের পূর্বপুরুষ, আমার দাদুকে নিয়ে যে জায়গাটায় সমস্যা হয়েছে, যে জায়গাটায় উনি বিস্মৃতি করেছেন বা যে জায়গাটায় উনি ইতিহাসটাকে বিকৃত করেছেন, ওনাকে নিয়ে কাটাছেড়া করেছেন। আমাদের পরিবার থেকে বর্তমান প্রজন্ম, আমার দুই দিদি আছে, নিহারিকা মুখার্জি, নীতা মুখার্জি, এনারা তীব্রভাবে এই জায়গাটাকে প্রতিবাদ জানিয়েছি। আমাদের এইটাই, এবং রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে যারা রাজনৈতিক কর্মী, বড় বড় মন্ত্রী নেতারা যারা রয়েছে, তারা এই জায়গাটা আপনাকে ভালো করে বিশ্লেষণ করতে পারবে। আমার মনে হয় এই প্রশ্নটা আমি এড়িয়ে দেওয়াটাই আমার ভালো। দাদা, আমার শেষ প্রশ্ন আপনাকে, আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কিছুদিনে বারংবার হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে গোপাল পাঠার ভূমিকাটা কতটা বলে মনে হচ্ছিল? যদি থাকতেন গোপাল পাঠা, আজকের দিনে কতটা ভূমিকা থাকতো বলে আপনার মনে হচ্ছে? মানে আপনাদেরকে হিন্দু রক্ষাকারী বলে কিন্তু অনেকে চেনে গোপাল পাঠাকে বা গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি 46-এর দাঙ্গায়
যে মুসলিম লীগ দ্বারা পূর্ব পরিকল্পিত বহু প্রি প্ল্যান্ড একটা হিন্দু নিধন যজ্ঞ চলেছিল। এটা এই ইতিহাস সকলেরই জানা, কারো অজানা নয়। এই হিন্দু নিধন যজ্ঞে জল ঢেলে দিয়েছিলেন গোপাল মুখার্জি। তার সংগঠিত যে সমস্ত ছেলেরা ছিল একত্রিত হয়ে সেই জল ঢালতে গিয়ে তাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল। সেই অস্ত্রের দ্বারাই সেই জিনিসটাকে প্রতিবাদ করতে হয়েছিল, থামাতে হয়েছিল। এবং সে এমন একটা রূপ নেয় যে শেষ পর্যন্ত এসে সিজফায়ারে হাত জোর করে সিজফায়ার করতে হয় মুসলিম লীগ স্থানীয় শীর্ষ নেতাদের। ওনার আমি জানি না বর্তমান রাজনৈতিক দেখুন সমস্ত কিছুর মধ্যে রাজনীতি একটা থাকেই। সামাজিক প্রেক্ষাপটে আজকে পশ্চিমবাংলা বা কলকাতা শহরের বা যে কোনো জায়গায় যেখানে যে হিন্দুরা যেভাবে নিগ্রহ হচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় যে প্রত্যেক মহল্লায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি একটা করে গোপাল মুখার্জির মতন, হ্যাঁ, তবে জন্ম হোক এটাও যেমন চাই, তার নীতি আদর্শ এই জিনিসগুলোকে যদি না মেনে চলে তাহলে ওই রকম জন্ম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন আছে। প্রথম আমি এটাই বলতে চাই যে গোপাল পাঠা কথাটা অ্যাকচুয়ালি গোপাল পাঠা হওয়া উচিত ছিল। সেটা কিছু সময়ে কিছু মানুষ নিজের সুবিধার্থে এই পাঠা নামটা প্রচার করেছে। প্লাস এই বইয়ের যে ডাইরেক্টর তারও জানা উচিত ছিল আসল ব্যাপারটা কি। এই পাঠা কথাটা কোত্থেকে এলো? পাঠা মানে সে সময় যারা কুস্তি বা মানে খুব বলবান ছিল, একটা কথা আছে কি বুকের পাঠা, সেই কথাটাকে বিকৃত করা হয়েছে। এটা অনেকদিন ধরেই আমরা শুনছি। ইভেন ওনারও একটা স্টেটমেন্ট ছিল দাদু যখন জীবিত ছিলেন, বর্তমানে উনি লিখেছিলেন এটা, মানে বরুণ সেনগুপ্ত তখন জীবিত ছিলেন, সেই সময় উনি এই বিবৃতিটাই বলেছিলেন যে এটা ভুল কথা, কথাটা হবে পাঠা, বুকের পাঠা মানে সাহসী। তার তিনি তো সেই সময় 46-এর সাহসিকতা দেখিয়েছিলেন না, তো সেই হিসেবে পাঠ্যার কথাটা ইউজ হয়েছিল। কিন্তু কিছু মানুষ সেটাকে তার যে ব্যবসা, আমাদের ব্যবসা অন্য, কিন্তু সেই সময় যে ব্যবসাটা ছিল সেই ব্যবসা পাঠার ব্যবসা, বাঙালির পাঠার দোকান, সেই পাঠা কথাটার সঙ্গে এই পাঠা কথাটা মিলিয়ে ফেলে একটা বিকৃত করে ফেলেছে। কোনোভাবে কি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন আপনারা এই বিষয়ে? এই বিষয়ে ব্যবস্থা বলতে কি, এই যে ইতিহাসটা 46-এর যে ইতিহাস, গোপাল মুখার্জির কি অবদান কলকাতা বা বাংলার জন্য, সেই অবদানটা এতদিন চাপাই ছিল। তার পরিবার, তিনি তো 2005 পর্যন্ত বেঁচে ছিলেন, তাকেও সরিয়ে রাখা ছিল ইতিহাসের বাইরে, মানে ইতিহাস থেকে, বাংলার ইতিহাস থেকে। এবং তার পরিবার তো দূরের কথা, ওনাকেই কোনো স্বীকৃতি দেয়নি, তো আমরা তো তার পরে আসছি। আমরা আর কি ইনিশিয়েটিভ নেবো? ইনিশিয়েটিভ যাদের নেওয়ার কথা ছিল তারা ব্যাপারটাকে এড়িয়ে গেছে, এবং তারাও চায়নি যে গোপাল মুখার্জির নামটা নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে করেছিলেন। আর কিছু সুবিধাবাদী এটাকে রং লাগাবার চেষ্টা করছে, কিন্তু সেটা আমরা তারও প্রতিবাদ করছি। কারণ উনি প্রত্যেকটি ধর্মকে সমান চোখে দেখতেন, প্রতিটি ধর্মকে উনি সমান রেসপেক্ট করতেন, সম্মান দিতেন। এর আগে হয়তো ভাই বলেওছে, এবং তাদের মানে তার দলের সঙ্গে, মানে তার সঙ্গে তিনি যাদের সুসংগত করেছিলেন এই প্রতিরোধ করার জন্য, তাদের পর্যন্ত ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো মুসলমান ধর্মাবলম্বী বলুন, যে কোনো ধর্মের মানুষ, বৃদ্ধ, মহিলা, ছোট বাচ্চা, কর্মরত মানুষ, কারোর ওপর যেন কোনো আঘাত না পড়ে, এইরকম তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন। সেই ইনস্ট্রাকশন মেনেই এই প্রতিরোধ করা হয়েছিল। তবে এখানে তো কোনো প্রশ্নই ওঠে না, শুধু হিন্দু না, মুসলিম লীগের ইনস্ট্রাকশন ছিল হিন্দু দেখলে মারো। মুসলিম লীগের দাঙ্গাবাজরা হিন্দু দেখে মেরেছিল, কিন্তু গোপাল মুখার্জি প্রাণ বাঁচিয়েছিল অনেকে, শুধু হিন্দুর নয়। বলছি দাদির একটা প্রশ্ন আমার এখানে, বর্তমান যে সমাজের পরিস্থিতি, বিভিন্ন ভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, মহিলারা আক্রান্ত হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে গোপাল মুখার্জি বা গোপাল পাঠার ভূমিকাটা কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে আমাদের যে দেশের অবস্থা, এই দেশের অবস্থা সত্যি দরকার ছিল দাদুর মতো একটা মানুষের, প্রতিটি এলাকায় একটা করে এরকম মানুষের দরকার।
তাহলে হয়তো আশা করছি হিন্দু মা বোন, যে কোনো জাতের মা বোনেদের উপর অত্যাচার হতো না। শুধু হিন্দুদের উপর হচ্ছে না তো, অন্য জাতের উপরেও হচ্ছে। তাহলে আমি জাত বলছি না, কোনো মহিলার উপর অত্যাচার হতো না আর যদি গোপাল মুখার্জির মতো আমরা সুযোগ্য নেতৃত্ব কেউ পেত। গোপাল মুখার্জি নিয়ে কি বর্তমান রাজনীতি করা হচ্ছে? দেখুন রাজনীতির লোক যারা, তারা রাজনীতি সারা জীবন করেই যাবে, সবকিছুতেই তাদের রাজনীতি নিয়ে। কিন্তু আমরা তো আমাদের এই প্রতিবাদটা শুধু আমার দাদুর চরিত্র, আমার দাদুর ব্যাপারে না জেনে একটা ফিল্ম চলে এলো, অথচ আমরা ফ্যামিলি রয়েছে তাদের, সেই ফ্যামিলির কাছে এসে পৌঁছলো না, তারা তার সম্বন্ধে কোনো রিসার্চ করলো না, ভালো মতো জানলো না, একটা সিনেমা করে দিল। আমরা তার বিরুদ্ধে, আমরা সিনেমার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা চাইছিলাম যে উনি আসুক, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা কিছু তথ্য দিই দাদুর সম্বন্ধে। উনি বলছেন এ কসাই থা। আরে কসাই কেন বলবেন? উনি কোন ফ্যামিলি? উনি বিপ্লবী ভাবধারায় বড় হয়েছেন ছোট থেকে, ওনাকে কসাই সম্বোধন করার ওনার কোনো মানুষের এত স্পর্ধা হতে পারে না। কোনোভাবে ইতিহাসের পাতায় কি গোপাল মুখার্জি নামটা তোলার জন্য বা কিছু আবেদন করবেন আপনারা? না, এখন এই নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, সামনাসামনি না থাকলে পরবর্তীকালে কিন্তু তাদের নাম ইতিহাসের পাতা দেখা গেছে বা বই দেখা গেছে, সেই রকম কিছু কি আপনারা আবেদন করবেন? এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা এখন এই ব্যাপারটা নিয়ে রয়েছি, কিন্তু এরপরে কর্মসূচি আমরা এখনো কিছু স্থির করিনি কি করব। এখনো আমরা যে এই ইনিশিয়েটিভ, যে প্রতিবাদটা জানাচ্ছি, তার কি রিপারকেশন হয়, কি ফিডব্যাক আসে, সেটা আমরা জানি আগে। আমাদের এই যে প্রতিবাদটা, সেটা গ্রহণ করলেন কিনা, কি কারণ, কি ব্যাপার না ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। যতক্ষণ আমরা এটা বুঝছি, এরপরে কি ইনিশিয়েটিভ নেবো সেটা এখনো স্থির করিনি আমরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নিহারিকা মুখার্জি, আমি গোপাল মুখার্জির নাতনি। দ্য বেঙ্গল ফাইলস যে সিনেমাটাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা, সিনেমা নয়, বলা ভালো সিনেমার একটা চরিত্র, অর্থাৎ গোপাল পাঠা, এই নামটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়েছে। সূত্র মারফত শোনাও যাচ্ছে যে এই গোপাল পাঠা নামটাকে নিয়েও ইতিমধ্যেই গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জি পরিবারের তরফ থেকে এফআইআর করা হয় সিনেমা করার বিরুদ্ধে। কিন্তু দ্বিজেন প্রাতের তরফ থেকে যখন তার পরিবারের সঙ্গে কথা হয়, সেখানে পরিষ্কার বোঝানো হয় তাদের তরফ থেকে যে সিনেমা নিয়ে তাদের কোনোভাবে কোনো আপত্তি নেই। তাদের তরফ থেকে বারংবার বলা হয় যে সিনেমায় যে চরিত্রটি রাখা হয়েছে গোপাল পাঠার, সেখানে কসাই চরিত্রে সেই চরিত্র নিয়ে আপত্তি। বারংবার তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোপাল পাঠা নয়, গোপাল পাঠা বা গোপাল কসাই যে লেখা আছে সেই লেখা নিয়ে আপত্তি। সেই নিয়ে তারা বিস্তারিতভাবে আমাদের সঙ্গে কথা বলেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।